সিটি প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় ডক্টর আনোয়ার হোসেন স্যারকে, স্যার অনেক কষ্ট করে আপনাদের জন্য এখানে এসেছেন। শত ব্যস্ততার মধ্যেও স্যার এত দূর সেই সুদূর গাজীপুর থেকে এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের লক্ষ্য কি? আমরা সময় কম দিব, খরচ কম করব, কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এই যে মরাবন এলাকায় এখন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বা আমাদের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে, এর পিছনে কার অবদান এটাও কিন্তু আমাদের জানতে হবে। পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করব স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। কৃষি কর্মকর্তা উনি চমৎকার করে আপনাদের সামনে সবগুলো বিষয় আমি মনে করি এমনভাবে বলছে যাতে প্রত্যেকেরই বোঝা সহজ হয়। মানেটা হচ্ছে যে আমরা গাজীপুরে ধরেন ধানের জাত আবিষ্কার করলাম, তারপর হচ্ছে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করলাম, উদ্ভাবন করলাম। দেখা যাবে যে আপনার এলাকায় আসার পর এটা চলে না, আপনার এলাকার কৃষক এটা পছন্দ করে না। যেমন দিনাজপুর এলাকাতে দেখবেন ওরা হচ্ছে সুগন্ধি চাল পছন্দ করে, চট্টগ্রামের দিকে যাবেন আতপ চাল পছন্দ করে, সিলেটেও পছন্দ করে, আবার নেত্রকোনার ওইদিকে যাবেন দেখবেন যে মোটা চাল পছন্দ করে। তো আমি যদি গাজীপুর থেকে একটা জাত এবং প্রযুক্তি করি, আপনার জমিতে সেটা নাও হইতে পারে, আবার আপনারও পছন্দ না হতে পারে। এই প্রকল্পের উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার এলাকাতে গবেষণা করে আপনাদের রুচির সাথে, আপনাদের চিন্তা ভাবনার সাথে, ধারণার সাথে মিল রেখে এই এলাকার উপযোগী জাত এবং প্রযুক্তি প্রথম হচ্ছে আবিষ্কার করা, আরেকটা হচ্ছে নির্বাচন করা। ধরেন ধান গবেষণার 121টা ধানের জাত আছে সব মিলে, তা আপনার এলাকায় কি সবগুলো চলবে? সবগুলোর ফলন ভালো হবে? হবে না, কারণ আপনার জমি হচ্ছে অন্যরকম। এই জমি হচ্ছে অ্যাসিড সয়েল, অ্যাসিডের মতো। আবার উপকূল এলাকার জমি লবণাক্ত জমি, আবার চর এলাকার জমি বালু জমি। আপনার জমিতে কোন জাতটা ভালো হয় তার জন্য এখানে আমরা এই সিজনে প্রায় 50 থেকে 60টা ধানের জাত এই বুড়ো মৌসুমের কি করা হবে, একসাথে আবাদ করা হবে অল্প অল্প করে। আপনারাই যখন এই রাস্তা দিয়ে আনাগোনা করবেন দেখবেন সেই সবগুলো জাত 28, 29 থেকে শুরু করে 102 পর্যন্ত সবগুলো জাতকে এখানে মাঠে দেওয়া হবে। তা আপনি যখন যাবেন আপনি কি বলতে পারবেন না এই 50টা জাতের মধ্যে কোনটা ভালো? দেখবেন না? আপনি যখন দেখবেন আপনি তখন আমাদেরকে বলবেন স্যার এই সবগুলো জাতের মধ্যে 96টা সবচেয়ে ভালো, 100 সবচেয়ে ভালো, অথবা আপনি বলবেন 102 ভালো। এই যে আপনি বললেন 102 ভালো, আপনি চিন্তা করতেছেন আমার ফলন বেশি দরকার। আরেকজন বলবে 96 ভালো, আমার ফলন দরকার নাই, আমার ভাত ভালো দরকার। আরেকজন বলবে না 96 না, আমার 100 ভালো, কারণ আমার ভাত এবং এর চেয়ে আমার দরকার তাড়াতাড়ি কোনটা হবে। এই একসাথে যখন রোপণ হবে আপনি দেখবেন কোনটা আগে কাটা হচ্ছে, কোনটা পরে কাটা হচ্ছে, কোনটার শীষ বড়, কোনটার শীষ ছোট, আপনি বুঝতে পারবেন না। এই জন্য এই কাজটা করা, প্রকল্পটার উদ্দেশ্যই হচ্ছে আপনার এলাকার উপযোগী জাতগুলোকে নির্বাচন করা, যাতে আপনার এলাকার আমি ফলন বৃদ্ধি করতে পারি। এটা হচ্ছে একটা। আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে, এই জন্য আমি কথা লম্বা করতে পারছি না। আরেকটা হচ্ছে যে এই যে উপকরণগুলো দিচ্ছি, কিছু কথা না বললেই নয়। অনেক জায়গায় আমার কাছে তথ্য আছে এই উপকরণ নেওয়ার পরে একজন আবার আরেকজনকে বিক্রি করে দেয়, একজন আবার আরেকজনকে দিয়ে দেয়। এটা করা যাবে না। আমি আজকে যেমন আপনাদের কাছে উপকরণ দিচ্ছি, পরের বার এসে কিন্তু আমি লিস্ট ধরে ধরে প্রত্যেকের জমিতে যাব। আমি জমি দেখলেই বুঝতে পারবো আপনি সবগুলো উপকরণ জমিতে দিচ্ছেন কি দিচ্ছেন না। কৃষি অফিসার এটা বলছে, আমরা এই গ্রামটাকে প্রযুক্তি গ্রাম বলছি। সারা বাংলাদেশে কতগুলো গ্রাম আছে? আগে বলতাম 1,86,000 গ্রাম, তাই না? এখন আরো অনেক বেশি গ্রাম ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে গেছে। এই এতগুলো গ্রামের মধ্যে 15টা গ্রামে সারা বাংলাদেশে প্রযুক্তি গ্রাম করতেছি, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের। তা আপনারা কি লাকি না? হ্যাঁ, তার মানে এই প্রযুক্তি গ্রাম করার উদ্দেশ্যটা কি জানেন? আপনাদের এইখানে আমাদের আধুনিক জাতগুলো দিব, ধীরে ধীরে প্রযুক্তিগুলো দিব। প্রকল্প শেষে আমরা দেখব এই 5 বছর বিভিন্ন প্রযুক্তি জাত দেওয়াতে আপনাদের এলাকার ফলন কতটুকু বৃদ্ধি পাইছে, আপনাদের মানুষের জীবনযাত্রার মান কতটুকু পরিবর্তন হয়েছে। আর যেখানে প্রযুক্তি গ্রাম নাই, দূরে একটা গ্রাম, তাদের কিরকম পরিবর্তন হয়েছে 5 বছরে।
যদি দেখি তাদের পরিবর্তন আর আপনাদের পরিবর্তন সমান সমানই, তাহলে আমাদের এসব কাজ করে কোনো লাভ হইল না। যদি দেখি না তাদের চেয়ে আপনাদের ফলন বৃদ্ধি পাইছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাইছে, তাহলে বুঝবো যে এই প্রযুক্তি গ্রামের কার্যক্রমগুলো সার্থক। তখন সরকারকে বলবো এই 15টা প্রযুক্তি গ্রাম আমরা স্যাম্পল হিসাবে করছিলাম, আমরা দেখছি যে এর মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব, কৃষকের উন্নয়ন করা সম্ভব। তখন আমরা বলবো আপনারা এখন এই প্রযুক্তিটা সারা বাংলাদেশে এটা ছড়াইতে পারেন। উদ্দেশ্যটা বুঝছেন? তার মানে আপনারা কিন্তু মডেল হিসাবে আছেন। এই যে প্রযুক্তি গ্রাম একটা মডেল। এখন মডেল যেমন সাইজা সুইজা সুন্দর হয়ে থাকে, একদিকে গেলে মানুষ দেখতে চায়, আমরাও চাই আপনারা এই প্রযুক্তি গ্রামটা এমন মডেল করেন, দূর থেকে বিকেল হইলে হুন্ডাতে মানুষ এসে দেখে যাবে এখানে 50টা সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখি তো এখানে কি। আমি চাই এরকম একটা গ্রাম আপনাদের হোক। আর আপনাদের যে সমস্যাগুলো আমাকে বলছেন, আমি সমস্যাগুলো শুনে গেলাম। আমি আমাদের এখানকার যে ইনচার্জ আছে আমি তার সাথে কথা বলবো, কথা বলে আমি চেষ্টা করব আপনাদের এই অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আগামী অর্থ বছরে ধীরে ধীরে কিভাবে আমরা ধান রোপণের যন্ত্র এখানে দিব, কর্তনের যন্ত্রও দিব, মারাইয়ের যন্ত্র দিব থেকে শুরু করে সবগুলো যন্ত্র ধীরে ধীরে দিব। এখন এই গ্রামের মধ্যে একজন কৃষকের বাড়িকে বের করবেন যেখানে আমাদের এই যন্ত্রগুলো রাখতে পারবো। কারণ আমি যখন এই এলাকায় যন্ত্রগুলো দিব, আমি ঢাকা থেকে দিয়ে কিন্তু পাহারা দিয়ে রাখতে পারবো না। ডাউন পেমেন্ট বা বুকিং মানি ছাড়াই শুধুমাত্র প্রতি শতকে মাসিক 2084 টাকা কিস্তিতে সিলেটে সিটি অফ লন্ডন হাউজিং প্রজেক্ট দিচ্ছে প্লট কেনার সুবর্ণ সুযোগ। আরও দিচ্ছে প্রতি শতকে 50,000 টাকা ডিসকাউন্ট। নববর্ষ উপলক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মাত্র 200 গ্রাহক এ সুযোগ পাবেন। আরও থাকছে 72টি সুদমুক্ত মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। প্লটের সাইজ 5, 6, 8 ও 10 শতক। সিলেট সিটি কর্পোরেশনের পশ্চিম সীমানা হতে 1.5 কিলোমিটার আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে 8 মিনিটের দূরত্বে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন হাউসা বলাউড়ায় সিটি অফ লন্ডন হাউজিং প্রজেক্টের অবস্থান। প্লট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 30 লেইস সুপারমার্কেট, ডাচ বাংলা ব্যাংকের নিচতলা, আম্বরখানা, সিলেট। মোবাইল 01334 918725, 01334 918731, 01334 918722, 01334 918728, 01334 918739। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য কৃষক পর্যায়ে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার স্যার। এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রকল্পেরই বৈজ্ঞানিক কর্মকর্তা আবিদা সুলতানা, আমাদের স্নেহধন্য ছোট ভাই, সেও কৃষিবিদ। এছাড়া আছেন অত্র এলাকার আপনাদের অত্যন্ত পরিচিত আমাদের উপসহকারী ভাই, আর আমাদের সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই প্রকল্পটি আপনাদের এই এলাকায় গত 2 বছর ধরে কাজ করতেছে। তা আপনারা জানেন আসলে আমাদের এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জাতগুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনারা চাষ করেন সেই জাতগুলোর উপযোগিতা যাচাই করা, প্লাস আপনাদের যে এলাকার যে প্রধান যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলোর আলোকে নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করে এই এলাকার প্রোডাক্টিভিটি বাড়ানো। হ্যাঁ, এই এলাকার প্রোডাক্টিভিটি বাড়ে না, যেটা আসলে আমাদের উদ্দেশ্য হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটিকে আমাদের বাড়ানো, দেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা। সেই জন্য আমরা আমাদের এই বিভিন্ন আঙ্গিকে আমরা আসলে কাজগুলো করতেছি। এটা একটা আঙ্গিক যে আমরা আমাদের যে জাতগুলো আছে যেগুলো উচ্চ ফলনশীল জাত, এই মৌসুমে বা চাষযোগ্য, সেই জাতগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে চাষযোগ্য করার জন্য যে উপকরণগুলো আমরা সেটা আজকে আমরা আপনাদেরকে বিতরণ করব। এছাড়াও আছে আমাদের আরও কিছু কাজ আছে যেটা আমরা বিভিন্ন সময় আপনাদেরকে প্রশিক্ষণ দেই। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আমরা মাঠ দিবস আয়োজন করব, হাতে কলমে আপনাদেরকে আমাদের যে টেকনোলজিগুলো আছে এই জিনিসগুলো আপনাদেরকে আমরা হাতে কলমে শেখাবো, দেখাবো। আপনাদের কাছ থেকে আমরা আসলে শিখবো প্লাস শেখাবো, দুইটাই। ঠিক আছে, আমরা মিলেমিশে আসলে কাজ করব যাতে আমরা সবাই মিলে দেশের খাদ্য নিরাপত্তা আরও বেগবান করতে পারি। ঠিক আছে, মোটামুটি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এলএসটিডি প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক স্যার, আমি এখানে বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কাজ করতেছি এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এলএসটিডি প্রকল্প আসলে কাজ করবে কিভাবে সামনে, বা আগে ছিল কিনা। আপনাদের মনে অনেক প্রশ্ন, স্যার আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবেন।
আর আমি যতটুকু জানি এই জায়গাটা আগে মরাবন নামে পরিচিত ছিল। তো মরাবন নামে পরিচিত থাকার কারণ কি, এখানে আগে কোনো আবাদ হতো না, কম হতো। কিন্তু দেখেন এই মরাবনটা এখন উন্নত প্রযুক্তি কিন্তু ব্যবহার হচ্ছে এখানে, তাই না? আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি যতটুকু দেখেছি আপনাদের মধ্যে অনেক আগ্রহ আছে আমাদের সাথে কাজ করার, এই জন্য আমরা খুবই আনন্দিত। আর এইটা সম্ভব হয়েছে একমাত্র এবং শুধুমাত্র আমাদের প্রকল্প পরিচালক স্যারের সুদূরদর্শী চিন্তা ভাবনার কারণে। আমি গত 2-3 দিন আগে এসেছিলাম, আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছেন যে প্রকল্প পরিচালক স্যার কখন আসবেন। মানে স্যারের কথা এতবার বলা হয়েছে এখানে, তো এখানে আরো বেশি কিছু লোকজন থাকলে আমি আরো সুন্দরভাবে কথা বলতে পারতাম, বা স্যার এসেছেন তারাও আসলে আগ্রহী হতেন। তো যাই হোক, আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমি কথা বলার আগে আপনাদের কারো কিছু কি বলার আছে, মানে এই এলাকার সমস্যা নিয়ে, কিংবা আপনাদের কিছু প্রয়োজন, কিংবা আরো কিছু কাজ আমরা করতে পারি, কিছু পরামর্শ, কেউ কি কিছু বলবেন? স্যার ও তো আমরা যেটা খেত করতেছি বুঝিনি, বন পুরা বনটা পানি ফুসে না, একটা একটা পানির সংকট, আর কিছু না। আপনার খুবই একটা আবেদন, যে কাজ করতেছি, এইটা সবজি ক্ষেত করতেছি, ধান ক্ষেত করতেছি, এই যে বীজ হইতেছি, ধান হইতেছি, বীজ হইতেছি, সার হইতেছি। ধন্যবাদ স্যার। আমি হিজির আহমেদ, প্রযুক্তি গ্রামের মূল উদ্যোক্তা। তো আসলে আমাদের আগেই বলছেন স্যার যে আমাদের এই হাওরটা বা এলাকাটার মরাবন নামে পরিচিত ছিল। তার অন্যতম কারণ ছিল যে ওখানে ধান চাষ, বিশেষ করে 1 সিজন ধান চাষ হতো, চাষ আমন, কিন্তু ফলন তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় অর্ধেক হতো। এবং আপনাদের প্রজেক্টের মাধ্যমে গত বছর আমরা ধান চাষ করছি, যেখানে আমরা আগে যে জাস্ট বেশিরভাগই ইউরিয়া ব্যবহার করা হতো আর এমওপি সার। তো স্যারের গত বছর আমরা যে সারের যে পদ্ধতিগুলো দিয়েছিল এগুলাতে আমরা জিপসাম ব্যবহার করছি এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করছি, পরে আমরা দস্তা ব্যবহার করছি। এবং সারের যা রেশিওটা আছে, ধান গবেষণা বা বলেন আর কৃষি সম্প্রসারণ বলেন, যে রেশিও অনুযায়ী, যে জাত অনুযায়ী যে সার লাগে ওই পরিমাণে সার দেওয়ার ফলে গত বছর যারা আমরা ধান করছি ভালো হয়েছে। আর 2 নম্বর বিষয় যেটা হলো আমরা প্রযুক্তির ব্যবহার। যেমন আমরা আপনারা আসার আগে আমি অনেক কাজ করতেছিলাম, তো আমাদের এখন চেয়ারম্যান গেছিল যে খিতা বেটা ইনো খিতা করে তাই বোঝাতে চাই যেগুলো কি নতুন নতুন দেখা যাচ্ছে, যেমন ট্রেতে সারা করতেছি। ওনাকে বললাম চাচা দেখেন, গত বছরের 2 বছর আগে যখন ধান চাষ হতো আমাদের ওখানে হারভেস্টার ছিল না, হাত দিয়ে খাটা লাগতো। এবছরে যদি হারভেস্টার যে তুলনার তাকে বেশি হারভেস্টার ছিল, তারপরেও যারা হাত দিয়ে ধান কাটছে প্রায় 3000 টাকা করে বিঘা প্রতি খাটা নিয়ে গেছে খরচ। এবং এরপরে তো হারভেস্ট করা 3000 টাকা গেছে, এরপরে মারাই দেওয়া জ্বালাই দিয়ে আরো কষ্ট লাগছে। কিন্তু হারভেস্টারে যেটা 1600 টাকায় কষ্ট করছে, কর্তন করে দিছে, মানে হারভেস্ট করছে, জ্বালাই দিছে, সব কিছু সম্পূর্ণ কাজ করে ফেলছে। তো এক কথা হলো প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের টোটাল কষ্টটা কমে যাচ্ছে এবং কৃষক যে আগ্রহী হচ্ছে। যেমন আজকে 3-4 বছর আগে আমাদের ওখানে আমনই সম্পূর্ণ বন হতো না, বুড়োধান তো করা কল্পনারই বাহিরে। বুড়োধান যা সরকারি একটা ছিল, শেষ প্রকল্প ছিল, ওখান থেকে 10 থেকে 12 বিঘাও তা করা হতো। কিন্তু বিঘা প্রতি ধরেন আমাদের ওখানে বলে 1 কাঠা, মানে 1 কাঠা 200 কেজি, 200 কেজি ধান হতো না, ওই শেষ দিয়ে যখন কারণে 200 কেজি হতো না। তো এখন যখন আমরা প্রযুক্তির ব্যবহার করতেছি, প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা দেখা যাচ্ছে যে কষ্ট কমতেছে, যার ফলে কষ্ট কমতেছে এবং ধান উৎপাদন বাড়তেছে, যার ফলে কৃষক আগ্রহী হচ্ছে যে চাষ করার। যে এখন স্যার আমি বলতেছি ওইটাই বলতেছি, এখন প্রযুক্তি ব্যবহারে স্যার আমরা কিছু প্রযুক্তি সংকট আছে। যেমন গত বছর আমি আমার নিজ উদ্যোগে একটা এনজিও সহযোগিতায় আপনাদেরই প্রকল্প ছিল, ওই যে 96 ধান চাষ করেছিলাম 8 বিঘা। ওই যে সিডলিং ট্রে ছিল এবং বিশ্বনাথ থেকে রাজস্থান সিলিন্ডার এবং সিডলিং ট্রে এনে চারা রোপণ করছিলাম, যার ফলে কারণে প্রথমে কৃষক দেখে আমাকে বকছে যে এত দূরে দূরে সারি, এত হালকা কেন, আবার সারা হবে কিনা, ধান হবে কিনা। কিন্তু দেখা গেছে গিয়ে আমার 1 মাস আগে যারা লাগাইছিল তাদের সাথেই আমি ধান কেটে ফেলছি। তো আস্তে আস্তে ওইগুলো দেখে এবছর অনেক উৎসাহিত হচ্ছে এবং এবছর আপনাদের প্রযুক্তির গ্রামের মাধ্যমে প্রকল্প হচ্ছে। তো এখন আমাদের শর্ট হলো স্যার যেটা প্রযুক্তিটা বিশেষ করে যদি ওইটা সম্প্রসারণ হয়, যেমন রাজস্থান আমরা অন্য জায়গায় বাড়া করে আনা লাগে, ওইটা যদি ব্যবহার বৃদ্ধি করা যায়, যদি যখন কৃষকের সহজলভ্য হবে। যেমন আমি স্যার হারভেস্টারের যেটা বলতে চাচ্ছি, প্রথম দিকে যখন আমাদের এলাকায় হারভেস্টারে আসতো ধান কাটার জন্য, হাওড়ে গিয়ে ধান কাটতো, হারভেস্টার দিয়ে ফ্রি ধান কাটানো হতো, কারণ কৃষকের ওইটা সম্পর্কে ফেক ছিল না।
পরবর্তীতে দেখা গেল যে কৃষকের চাহিদা আছে হারভেস্টারের প্রতি, কিন্তু হারভেস্টার সহজলভ্য না হওয়ায় কৃষক হেজিটেশনে থাকতো। তো আমার সাজেশন হলো স্যার, হারভেস্টার যদি আমাদের সহজলভ্য হয়, যাতে কৃষক যদি নিশ্চিত থাকে যে আমি রাজস্থান ফার্টিলাইজার দিয়ে ধান রোপণ করতে পারবো এবং হারভেস্টার দিয়ে ধান কাটতে পারবো, নিশ্চিত থাকে যে আমার কাছে আছে ওই যন্ত্রটা সহজে পাবো। এবং মেজর যে প্রবলেম হলো স্যার, আমাদের ওই যে চাষের সময় এবছর যে ওই যে সারে বীজ দিছিলেন, আমরা বীজ সময় ওর থেকে 10 দিন করে ফেলা বপন করা লাগছে। এর কারণ ওই নতুন কারণ ছিল যে আমাদের এলাকায় যে চাষের যে মেশিনটা ওইটা একজন অন্য এলাকাতে নিয়ে আসছিল, কিন্তু পাওয়ার টিলার আবার স্যার ওইগুলো ব্যবহার হাওয়ার নয় টিলার, তো শক্ত মাটি এটা পাওয়ার টিলার দিয়ে করা যাবে না, চাষ দেওয়া যায় না। পাওয়ার টিলার স্যার আমাদের হলে হাওয়ার অঞ্চলে যেটা ওইটা ব্যবহার করা যায় আর কি। তো নষ্ট থাকার কারণে আমরা বীজ বপনে প্রায় 10 দিন পিছাইছি। তো উনি আর 2 নম্বর হলো স্যার, আর না আধুনিক জাতও ছিল না তারা, ওইটা অবশ্যই ওইটার ভূমিকা সব থেকে বেশি। আধুনিক জাত থাকার কারণে ধান আগের থেকে তুলনামূলক বলছে, যেমন 29-এ উনি করতেছে। আমি আজকে 2019 সালে আমার ওই যে হাওর অঞ্চলে কোম্পানিগঞ্জ আমার কিছু জমি আছে নিজস্ব, ওখানে গেছিলাম ধান আনার জন্য। গিয়ে দেখছি জমিতে প্রায় 150 কেজিও ধান হবে না বিঘা প্রতি। কি ধান করছিল 28-29। যখন আমি কৃষককে বললাম যে আপনারা জাত বদলান, আমাকে কৃষক বলছে যে 28-29 বিকল্প জাত নাই, ভালো হবে না। কিন্তু এখন দেখা যায় 28-29 জাত 92 আসছে, 96 আসছে, 100 আসছে। গত বছরের 11 বছর আমি করছিলাম যে 100 আমার কোম্পানিগঞ্জ নাকি। কৃষকে জিজ্ঞাসা করছে যে ওই জাতটা কি এত সুন্দর ধান হলো। তো আমি যার দিয়ে চাষ করেছিলাম ও বলতে যে আর জাত বলেই না। 20 সাধারণত স্যার আমাদের আসলে ওইটা খুবই কম প্র্যাকটিস, যে কৃষকের এখন বীজ কিনতে কিনতে একটা আগে তো এক সময় আসছিল না। আমি স্যার রাখছি, আমি রাখছি স্যার, আমি 2 বার করছি। জি জি স্যার, আমি বলতে চাইছিলাম যেটা এখন আমাদের মেজর সমস্যা যেটা হলো আমাদের ওই মোরাবন যেটা ওই ওখানে ধরেন মিনিমাম 800 থেকে 1000 বিঘা জমি হবে আছে, কিন্তু আমরা যে সেচের যে ব্যবস্থা আছে ওইটা দিয়ে ধরেন ওই ওয়াল বিছনে যেটা দিছে ওইগুলা দিয়ে 15 থেকে 20 বিঘা করা যায় এবং পানির ফ্লুটা খুব কম, ওইটা বৃদ্ধি পারলে ভালো। ওই যে বড় ট্রাক্টর তো আমরা সব জায়গায় নিতে পারি না, কেউ কেউ ক্ষেত করে নিছে এই সাইডে। এখন একজনের একটা জমি তার একটা অসুখের কারণে বা সমস্যার কারণে রয়ে গেছে, তখন তো বড় ট্রাক্টর গেলে কি অনেক ক্ষতি করি যায়। ছোট যদি হঠাৎ 2টা ট্রাক্টর ছোট একটা পাওয়ার টিলার, ওটাও যদি জি পাওয়ার টিলার জি না বারিশাত হয়। এখন শুকনা তো হইতো না, বারিশাত হয়, পানি দিলে হইবে, নলকূপটি পানি দিলে হবে। এগুলা একটা খুব অভাব আমরা। ডাউন পেমেন্ট বা বুকিং মানি ছাড়াই শুধুমাত্র প্রতি শতকে মাসিক 2084 টাকা কিস্তিতে সিলেটে সিটি অফ লন্ডন হাউজিং প্রজেক্ট দিচ্ছে প্লট কেনার সুবর্ণ সুযোগ। আরও দিচ্ছে প্রতি শতকে 50,000 টাকা ডিসকাউন্ট। নববর্ষ উপলক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মাত্র 200 গ্রাহক এ সুযোগ পাবেন। আরও থাকছে 72টি সুদমুক্ত মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। প্লটের সাইজ 5, 6, 8 ও 10 শতক। সিলেট সিটি কর্পোরেশনের পশ্চিম সীমানা হতে 1.5 কিলোমিটার আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে 8 মিনিটের দূরত্বে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন হাউসা বলাউড়ায় সিটি অফ লন্ডন হাউজিং প্রজেক্টের অবস্থান। প্লট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 30 লেইস সুপারমার্কেট, ডাচ বাংলা ব্যাংকের নিচতলা, আম্বরখানা, সিলেট। মোবাইল 01334 918725, 01334 918731, 01334 918722, 01334 918728, 01334 918739। ধন্যবাদ সবাইকে। আমরা কিছুক্ষণ একটু একত্রিত হই এবং মনোযোগ সহকারে স্যারদের কথা শুনি। আপনারা সবাই একটু এদিকে আসেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল স্যার। আমি স্যারকে অনুরোধ করব তার গঠনমূলক এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রযুক্তি গ্রাম প্রদর্শনের পাইকরাজ হাটখোলায় যে কৃষক কিষানীরা আছেন তাদেরকে শুরুতেই আজকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আসলে উপকরণ বিতরণ কার্যক্রম। সামনে আসতে পারেন পিছনে। আচ্ছা, এইখানে আপনাদের একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে, এজন্য আমি শুরুতেই ব্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে প্রকল্পের আওতায় এই কার্যক্রমটা চলমান আছে সেই প্রকল্পের সম্মানিত মান্যবর প্রকল্প পরিচালক মহোদয়কে আরো ধন্যবাদ জানাচ্ছি।
ব্রি সুনামগঞ্জের প্রধান এবং সিলেটের অতিরিক্ত দায়িত্বে আছেন, সেই মহোদয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা এখানে প্রদর্শনী আকারে একটা গ্রামকে একটা প্রযুক্তির আওতায় এনেছি। এই যে প্রকল্পের উদ্দেশ্য, এখানে বিভিন্ন ছোট ছোট বিষয় থাকবে প্রকল্পের। আমাদের প্রযুক্তি গ্রাম বলছে, এখানে প্রযুক্তির সমাহার হবে। একদম ধানের বীজতলা থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত, ধান উৎপাদনে যতগুলো আধুনিক প্রযুক্তি আছে সবগুলো প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহৃত হবে। আপনারা হয়তো বুঝে না বুঝেও প্রযুক্তিগুলা গ্রহণ করেছেন বা করছেন কিন্তু বুঝতে পারেন নাই। যেমন আপনাদেরকে যে জাতগুলো এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু আধুনিকতম জাতগুলো। আপনাদের কি 28, 29 দিয়েছে কেউ? এগুলা কিন্তু 92, 96, 100, 102 এই জাতগুলা দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা আধুনিক জাত, একটা প্রযুক্তির কম্পোনেন্ট। সেই ভালো জাতটা আপনাকে যে কোনো, ওই যে জাতটা বংশ ভালো ছিল কিন্তু এখন স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে, আমাদের 28, 29, আমরা কিন্তু এগুলা না করি। তাদের বিকল্প যে জাতগুলা 92, 100, 102 এইগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। তাহলে একটা আধুনিকতম জাত, একটা প্রযুক্তি, সেটা কিন্তু আপনারা অলরেডি নিয়ে নিয়েছেন, বুঝে হোক না বুঝে হোক। এরপর আপনারা যে বীজতলা করেছেন, নিঃসন্দেহে আদর্শ বীজতলা করেছেন, এবং যে হালি বা চারা আপনারা লাগাবেন সেটা নিঃসন্দেহে সঠিক বয়সে চারা লাগাবেন। আমরা কি বলছি যে ফসল ফলানোর ক্ষেত্রে চারার বয়স খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক বয়সে চারা লাগান তাহলে এটা কুশি বা আপনারা ড্যাম বলেন, এটা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে। আর যদি বেশি বয়সে চারা লাগান, দেখা যাবে লাগানোর 2 সপ্তাহ পরেই শীষ বেরোনো শুরু হয়ে গেছে। তখন কিন্তু ঠিক মতোই ড্যাম বা হালি যেটাই বলেন না কেন, এটা কিন্তু হবে না, ফলন কমে যাবে। তাহলে এটা একটা প্রযুক্তি আপনারা গ্রহণ করেছেন। সুষম সার ব্যবহার একটা প্রযুক্তি, সেটা আপনারা গ্রহণ করবেন। আমার মনে হয় এখানে জৈব সারটা দেয়া নাই। আপনারা বাড়িতে, আপনাদের সবার বাড়িতে গরু আছে, অবশ্যই জমিতে পর্যাপ্ত জৈব সার দিবেন। আমাদের এই সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সমন্বিত সার ব্যবস্থাপনা ফলো করব। সমন্বিত কি, আপনি 2টা উৎস থেকে সার দিবেন, একটা হচ্ছে জৈব উৎস, আরেকটা হচ্ছে রাসায়নিক উৎস। ধরেন আপনার 1 কেয়ারে 20 কেজি ইউরিয়া লাগবে, তো আপনি যদি 100 কেজি গোবর দেন, ওখান থেকে 1 কেজি ইউরিয়া আপনি পাবেন। তাহলে আপনার জমিতে আপনি 500 কেজি যদি গোবর সার দেন, তাহলে ওখানে 5 কেজি ইউরিয়া কিন্তু আপনি পাইছেন। তার মানে আপনি যখন রাসায়নিক সার দিবেন ওইখান থেকে 5 কেজি কম দিবেন। এতে করে কি হবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে। এই যে আপনি, এই জমি কি আপনার? আপনি যে জমি, এখন ওই জমি কি আপনার ছিল? আজ থেকে 20 বছরে কার ছিল? 50 বছরে কার ছিল? আজ থেকে 50 বছর পরে কার হবে? তো জমি হচ্ছে সেইটা যেটা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে ধার নেই। এটা এফএও এর একজন প্রধান ছিলেন, জোসেফ গ্রোজিয়ানো ডি সিলভা। উনি বলেছিলেন জমি হচ্ছে সেইটা যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম থেকে ধার নেই, এবং আমাদের উচিত যেভাবে পাইছি আমি সেভাবে ফেরত দেয়া। এজন্য শীষের দানা সমান থাকলেও যার দানা পুষ্ট তার ফলন ভালো হবে। তো এরকম আরো বিভিন্ন প্রযুক্তি, যেহেতু ওনারা বিজ্ঞানী, ওনারা কিন্তু এগুলো গবেষণা করেন। আর আমরা কি করি, আমরা সম্প্রসারণ করি। ওনারা গবেষণা করে আমাদের হাতে ধরায় দেন, আমরা ওইটা আপনাদের নিয়ে বলি। আপনারা 10 জনকে বললে 1 জন নেন, 9 জন নেন না, বা 10 জনই নেন না অনেক সময়, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু অ্যাডপ্ট হয়। এই যে আপনার এখানে 1 কেয়ার করে ধান ধরেন 20 মণ পান, যদি 25 মণ পান, 5 মণ ওনাদের দিবেন নাকি? 2 মণ দিবেন? 1 মণ, 1 কেজি, 100 টাকা দিবেন না? তাহলে এটা তো আপনার ভালো। নিজের ভালো তো পাগলও বুঝে নাকি? পাগল তো এখানে কেউ নাই। তার মানে নিজের ভালোটা বুঝতে হবে।